ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো সত্তাপেক্ষক এই অধ্যায় থেকে। এইখান থেকে টোটাল তোমাদের 6 নাম্বার থাকবে। আর এখান থেকে কেমন টাইপের প্রশ্ন হবে, কি কি প্রশ্ন হবে, জাস্ট আজকের এই ক্লাসের মধ্যে মাত্র একটা পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখান থেকে স্পেশালি তোমাদের কোশ্চেন হবে যে বৈকল্পিক বচন কখন সত্য হয়, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, প্রাকল্পিক বচন কখন সত্য হয়, গ্রাহক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, বচন গ্রাহক বলতে কি বুঝো, সত্তাপেক্ষক বলতে কি বোঝো, যৌগিক বচন কয় প্রকার ও কি কি, এই টাইপের মতন প্রশ্ন হবে স্পেশালি এই সত্তাপেক্ষক এই অধ্যায় থেকে। আর যদি থাকে তার মানে তোমার এক থেকে দুটো কোশ্চেন হতে পারে, প্রমাণ করতে দেওয়ার জন্য, প্রমাণ করতে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ধরে রাখো পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্যটি কি হতে পারে, এই মতো টাইপের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো যাই হোক না কেন, আজকের এই ক্লাসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে উপস্থিত করছি, সত্তাপেক্ষক এবং সত্য সারণী তোমাদের হেডিং এর মধ্যেই কিন্তু ক্লাসে সম্পূর্ণ এগুলো আমাদের ক্লাসে বসিয়ে নোট লেখানো হয়েছিল, স্টুডেন্টের কাছ থেকে পিডিএফ করে এটা প্রোভাইড করা হচ্ছে তোমাদের সামনে। এখানে দেখো, এখানে তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে এখনো পর্যন্ত কেউ যদি জিরো থেকে স্টার্ট করছো, আজকেরই কথা বলছি, কেউ যদি জিরো থেকে স্টার্ট করছো, মিনিমাম তুমি যদি ক্লাসটা করো মিনিমাম 6-এর মধ্যে 4 নাম্বার কিন্তু তুমি নিশ্চিত রূপে এখানে তুমি পাবে। কারণ তোমাদেরকে বললাম কি, প্রাকল্পিক বচন কখন সত্য হয়, কখন মিথ্যা হয়, নিষেধক বচন কখন নিষেধ করা হয়, বা কখন বৈকল্পিক বচন সত্য হয়, অথবা শব্দটির ব্যবহার কি। ঠিক আছে, বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো, অবিসংবাদী অথবা বলতে কি বোঝো, সমস্ত কিছু কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে সমস্ত কিছু তোমাদের কিন্তু নোট আকারে উপস্থিত করতে চলেছি। তার জন্য আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করছো বিকাশ আইকুতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। দেখো, একটা ভিডিও তৈরি করতে ভীষণ একটা সময় লাগে, আর তোমাদের কাছে সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগবে না, জাস্ট একটা ক্লিক করে দিবে অবশ্যই। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। ওকে, আর নোটস নিতে গেলে কিন্তু সেটাও বলে দেবো, নোটস কোথায় পাবে সমস্ত কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, তার পূর্বে একটা কথা তোমাদেরকে শর্টকাট ভাবে মনে রাখবে তোমরা, গঠন অনুসারে বচনকে আমরা যে কয়েক ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে স্পেশালি যদি বলা হয় যে সত্তাপেক্ষক, এটা না বলে আমরা বলবো সত্তাপেক্ষক এবং সত্য সারণী। এক কথায় বলবো যে যৌগিক বচন, এই যে সত্তাপেক্ষক আছে না, বা মানে সত্যপেক্ষক এবং সত্য সারণী, গঠন অনুসারে মূলত আমরা দুই ভাগে ভাগ করি। আবারও বলছি, গঠন অনুসারে আমরা বচনকে দুই ভাগে ভাগ করা হয়, গঠন অনুসারে। ঠিক আছে, এটা না বলে ডাইরেক্ট আমরা বলবো যে গঠন অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কি অযৌগিক আর একটা হচ্ছে কি যৌগিক। এইটাই হচ্ছে আমাদের সিলেবাস, এইটাই হচ্ছে সবচাইতে মূল মানে ফান্ডা, বা এইটাই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে নতুন সিলেবাসে। ঠিক আছে, যৌগিক বচন, তো সরল বচন বা অযৌগিক বচন আসবে না এমনটা বলবো না। অবভিয়াসলি যখন ডিভাইড করেছে, অবভিয়াসলি যখন গঠন অনুসারে ভাগ করেছে, তাহলে দিতেই পারে যে সরল বচন কাকে বলে বা অযৌগিক বচন কাকে বলে, রাইট, দিতেই পারে আর কি, না দেওয়ার কিছুই নেই। তবে তোমাদের সিলেবাসে কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে যৌগিক বচনটা। ঠিক আছে, তো সবাইকে বলবো মনোযোগ সহকারে কিন্তু দেখবে। দেখো, মূলত যৌগিক বচনকে প্রথমত 5 ভাগে ভাগ করা হয়। আবারও বলছি, মূলত যৌগিক বচনকে, এটাই একটু আগে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে যৌগিক বচন কয় প্রকার ও কি কি, 1 নম্বর প্রশ্ন অথবা 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, অথবা তোমার 2 বা 3 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে তোমাদের এসি টাইপ কোশ্চেন। ঠিক আছে, এইখানে এই সত্তাপেক্ষক থেকে তাহলে প্রশ্ন হতে পারে যে যৌগিক বচন কাকে বলে ও কি কি। ঠিক আছে, তো প্রথমত দেখো, নিষেধক বচন, কল, এগুলো কিন্তু মানে অবশ্যই কিন্তু এইগুলো চিহ্নিতকরণ বা সংকেতগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে, মনে রাখতে হবে। ঠিক আছে, নিষেধক বচন, সংযৌগিক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন আর দ্বিপ্রাকল্পিক বচন, এই হচ্ছে টোটাল 5 প্রকার, 5 ভাগে ভাগ করা হয়েছে যৌগিক বচনকে। আবারও বলছি, দেখো, নিষেধক বচন হচ্ছে কল, ডট হচ্ছে সংযোগী বচন, প্রাকল্পিক বচনকে হর্ষু বা নাল একে বলা হয়। ঠিক আছে, নাল কেউ কেউ বলে, কেউ হর্ষু বলে। বৈকল্পিক বচন হচ্ছে ভেল, এটা তোমার ভি, ইংলিশে ভি মনে থাকবে। দ্বিপ্রাকল্পিক বচন 3টে শুধুমাত্র ডট, এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল একটা, বলতে গেলে এসে টাইপ কোশ্চেন এখান থেকে আমাদের তৈরি হতে পারে। ইতিপূর্বে যেটা আর কি বললাম যে যৌগিক বচন কয় প্রকার ও কি কি, একটা তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, যেটা কিন্তু উত্তর আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। এই মতন করে কিন্তু অবশ্যই তোমাদের খাতার মধ্যে কিন্তু তৈরি হওয়া দরকার। ওকে, প্রশ্ন আসলে কিন্তু তোমরা লিখতে পারো। 1 নম্বর কথা। 2 নম্বর কথায় চলে এসো, এই যে তোমাদেরকে এক্ষুনি আগে বলছিলাম যে সরল বচন বা অযৌগিক বচন কাকে বলে, এক্ষুনি এই যে তোমাদের সামনে কিন্তু উত্তরটা প্রোভাইড করছি। এখানে দেখো, সরি, দেখো এখানে 1 নম্বর কি, সরল বা অযৌগিক বচন কাকে বলে, যে বচনের অন্তর্গত কোনো কোনো, সরি, একটু ছবিটাকে আমি এডিট করছি, যে যৌগিক বচনের অন্তর্গত কোনো অংশই, এটা অংশ হবে। ঠিক আছে, কোনো অংশ পৃথকভাবে কোনো বচন বলে গণ্য হতে পারে না, তাকে সরল বচন বলবো। সিম্পল ভাষায়, আর কোনো কিছু বলতে হবে না।
যে বচনের অন্তর্গত কোনো অংশই পৃথকভাবে কোনো বচন বলে গণ্য হতে পারে না। যেমন দেখো, যেমন উদাহরণ আছে দেখো, যেমন সব কাক হয় কালো, সব কাক হয় কালো, শিশু হয় সরল। এই অবভিয়াসলি একদম সিম্পল, মানে সরল এই যে বচন না, সরল বচন। দেখো একদম শিশু হয় সরল, কোনো এর সঙ্গে কিন্তু এই শব্দের মধ্যে বা এই বাক্যের মধ্যে কোনো কিন্তু হেরফের নাই। সব কাক হয় কালো, অবভিয়াসলি সব কাক হয় কালো, সিম্পল একদম, ঠিক আছে। যৌগিক এটা হচ্ছে অযৌগিক বচন। এখন দ্বিতীয় কথা, দ্বিতীয় যেটা তোমাদের এসে টাইপ কোশ্চেন আসবে, যে অযৌগিক বচন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরি, এটার কি অতটা ইম্পর্টেন্ট না, তাও আর কি দেখে নেবে সরল বচন কাকে বলে, অযৌগিক বচন কাকে বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 2 নাম্বার, ইতিপূর্বে যেটা বললাম তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, যে যৌগিক বচন কাকে বলে, এটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে যৌগিক বচন কাকে বলে, যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে, তাকে আমরা যৌগিক বচন বলবো। স্বতন্ত্রভাবে, শব্দটা ভালো করে দেখবে, স্বতন্ত্রভাবে মানে এক একটা শব্দ, এক একটা বাক্য নিজেই যেন একটা বচনে প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে, বচন যেন হয়। যেমন এটা দেখো, ইতিপূর্বে যেটা সরল বচন দেখলাম বা অযৌগিক বচন দেখলাম, সব কাক হয় কালো, এখানে কি তুমি আর কোনো স্বতন্ত্রভাবে কোনো বচন তৈরি করতে পারছো? মোটেও পারা যাবে না। কিন্তু এখানে দেখো যৌগিক বচনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে, তাকে আমরা যৌগিক বচন বলবো, ঠিক আছে। যেমন দেখো, রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, দেখো এই যে এবং যুক্ত করা হয়েছে, দেখো এখানে স্বতন্ত্রভাবে, দেখো এখানে রাম বুদ্ধিমান, এটা কিন্তু আমরা একটা স্বতন্ত্র বচন তৈরি করতে পারবো। শ্যাম পরিশ্রমী, এটাও কিন্তু আমরা একটা বচন তৈরি করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এই যে এই অংশটা আছে এইখানে, দেখো এই যে এই অংশটা আছে, এই অংশটা কিন্তু আমরা একটা বচন তৈরি করতে পারবো, এটাও কিন্তু আমরা স্বতন্ত্রভাবে একটা বচন তৈরি করতে পারবো। কিন্তু এখানে দেখো তো, এখানে কি কোনো বচন তৈরি করতে পারবে? মোটেও তৈরি হবে না। শিশু হয় সরল ইত্যাদি, শিশু হয় সরল, এখান থেকে কি বচন তৈরি করতে পারবে? এটা অলরেডি কিন্তু বচন আছে। কিন্তু এখানে যখন বলছি আর কি, যে এখানে যে স্বতন্ত্রভাবে কিন্তু বচন হিসেবে গণ্য হতে পারে, সেটা কিন্তু আমরা এখানে সরি লক্ষ্য করতে পারছি। রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী, যা তাহলে দেখো রাম বুদ্ধিমান, বলো তো এটা বচন কি হবে? চটপট করে তোমরা কমেন্ট সেকশনে আনসার দাও। রাম বুদ্ধিমান, জাস্ট আমি এটাকেই বচন করতে চাই, রাম বুদ্ধিমান এটাকে আমি শুধুমাত্র বচন করতে চাই, এর বচন করে কমেন্ট সেকশনে উত্তর দাও। শ্যাম পরিশ্রমী, এটাও আমি বচনের আকারে, মানে বচনে পরিশ্রম, মানে বচনে প্রকাশ করো। শ্যাম পরিশ্রমী, এটা বাক্য আছে, এটাকে তোমার বচনে প্রকাশ করতে হবে। এই থাকলে দুটো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, দুটো কিন্তু অবশ্যই এখনই কমেন্ট সেকশনে করো, ঠিক আছে, রিপ্লাই দাও, ক্লাস ওয়ার্ক বলা যেতে পারে। এরপরে চলে আসো নিষেধক বচন। এই যে ইতিপূর্বে আমরা দেখলাম, এখন চলে আসবো প্রত্যেকটা থেকে কিন্তু এখানে তোমাদের এসে টাইপ কোশ্চেন হবে, আর আসবেই কিন্তু। এই যে 5 প্রকার আছে আর কি নিষেধক এই যৌগিক বচন, এইখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবেই, 100% গ্যারান্টি। এসে কিউ তোমাদের কিন্তু আসবেই এখান থেকে কিন্তু এই 5টা, তাহলে কিন্তু অবশ্য উত্তর সহ কিন্তু আমরা এখানে কিন্তু করতে চলেছি বা দেখতে চলেছি, ঠিক আছে। দেখো যেটা বলছিলাম, তোমাদের এখানে কি রয়েছে, যে নিষেধক বচনের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো, যে সকল যৌগিক বাক্যে নয়, নি, না, এমন নয় যে এই জাতীয় শব্দের উল্লেখ থাকে, তাকে নিষেধক বচন বলবো। সত্যি কথা বলতে 7-8 দিন থেকে মানে অসুস্থর মধ্যে রয়েছি, জ্বর এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে ভালো হয়নি। ফলে কিন্তু শরীর দেখতে পাচ্ছি অলরেডি, ভয়েস কিন্তু পুরো চেঞ্জ হচ্ছে, লাইভে অ্যাক্টিভ হতে পারছি না, ক্লাস দিতে পারছি না তেমনভাবে। যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, ফলেই কিন্তু একটু কষ্ট করে তোমাদের সামনে ক্লাসটা উপস্থিত করেছি। মনোযোগ সহকারে একটু করবে, এবং যদি কাশি আসে বা আর কিছু, এর জন্য দুঃখিত কোথাও বুঝতে না পারলে, ঠিক আছে। হ্যাঁ, কোথাও যদি পড়া রিলেটেড যদি শব্দের মধ্যে কোথাও প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবে যে এটা বুঝতে পারিনি বা আর কিছু। অবশ্যই আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। ওকে, চলে এসো তাহলে কি, অবশ্যই কিন্তু ভালো করে দেখবে নিষেধক বচন কাকে বলে। যে সরল বচন, যে সকল যৌগিক বাক্যে নয়, নি, না, এমন নয় যে এই জাতীয় শব্দের উল্লেখ থাকে, তাকে আমরা নিষেধক বচন বলবো। ভেরি সিম্পল, একদম পাতি ভাষায়। উদাহরণ কি, গোলাপি ইঁদুর নেই, দেখো নেই আছে, গোলাপি ইঁদুর নেই, আর এর সংকেত, এর সংকেতটা কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করে দিব, এর সংকেত কিন্তু আমরা অবশ্যই পাশে কিন্তু উল্লেখ করে দিব। এটাকে বলা হয় যে নেই না, এটাকে বলা হয় কাল বলা হয়। এটাকে এই যে দেখো এই মতন করে, জাস্ট এই মতন করে করবে, এটাকে কাল বলা হয়। যে দেখো কাল বলা হয় একে, ওকে, যে প্রতীকটা ব্যবহার করা হয় এটাকে কাল বলা হয়। তাহলে দেখো এখানে গোলাপি ইঁদুর, এটা পুরোটাকে আমরা একটা
গ্রাহক ধরছে যেটাকে পি বলে উল্লেখ করলাম, ঠিক আছে। আর নেইটাকে আমরা কি করলাম, কল চিহ্নিত করলাম, যেটা সাংকেতিক রূপ আমাদের এইটা হবে। অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে সাংকেতিক রূপটাও কিন্তু ব্যবহার করে দিলে বা উল্লেখ করে দিলে খুব সুন্দর কিন্তু একটা পজিটিভ তোমার খাতার মধ্যে শো হয়, ঠিক আছে। এই নিষেধ বচনকে সাংকেতিক ভাবে ব্যক্ত করতে যে আমরা প্রতীক ব্যবহার করি, এই যে প্রতীকের কথা বলছে কল ব্যবহার করা হয়। ডান, এটা হয়ে গেল আমাদের নিষেধ বচন, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে তোমাদের 2 বা 3 নম্বর প্রশ্ন হতে পারে অ্যাজ এ টাইপ কোশ্চেন, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা সংযৌগিক, খুব ইম্পর্টেন্ট। সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক, প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা খাতার মধ্যে লিখবে, অবশ্যই যার মুখস্থ আছে তোমরা কিন্তু রিভিশন করে নিচ্ছ, ঠিক আছে। খুব সুন্দর, চলে এসো। এরপর দেখো সংযোগী বচন কাকে বলে। যে সকল যৌগিক বাক্যে এবং, কিন্তু, আর, তবু এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী যুক্ত থাকে, ভালো করে বুঝবে। এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী, কি বলছে, দুটি সংযোগী যুক্ত থাকে তাকে সংযোগিক বচন বলে, তাকে সংযোগিক বচন বলে। যেমন রাম আসবে এবং, দেখো ভালো করে, রাম আসবে এবং শ্যাম আসবে, ভালো করে বুঝো, রাম আসবে এবং শ্যাম আসবে। এই যে দেখো এখানে এই যে এবং শব্দটা আমরা দেখতে পেলাম, এইটাই হচ্ছে সংযৌগিক, মানে দুটোর মধ্যে যখন লিঙ্ক তৈরি করছে, মানে একটার সঙ্গে অপর একটার সঙ্গে যখন লিঙ্ক তৈরি করছে সেইটাকে আমরা সংযোগী বলবো। যেমন কি অ্যান্ড, ইংলিশের ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করি না, অ্যান্ড মানে কি এবং, তো রাইট। তো এই যে অ্যান্ড রয়েছে দুটি বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল যদি দেখো, আমি স্কুল যাব এবং আমার বন্ধুও স্কুল যাবে, আমি স্কুল যাব এবং আমার বন্ধুও স্কুল যাবে, এই যে এবং শব্দটা ব্যবহার করলাম, এটাকেই বলা হয় সংযোগিক। মানে দুটোকে যখন লিঙ্ক করছে, দুটোকে যখন সংযোগ করছে, অ্যাড করছে, সেটাকে আমরা সংযোগিক ব্যবহার করব বা সংযোগ শব্দটা আমরা উল্লেখ করব। তাহলে এটা হলো আমাদের অ্যাসেটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো এখানে, এখানে কোশ্চেন হবে তোমাদের যে সংযোগী বচন কখন সত্য হয় বা কখন মিথ্যা হয়, এই টাইপের মতন কিন্তু প্রশ্ন হবেই তো হবেই। প্রাকল্পিক বচন কখন সত্য হয়, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়, এই টাইপের মতন প্রশ্ন আসবে, 100% লিখে রাখো। সেজন্য বললাম খাতা কিন্তু প্রপার রেডি হওয়া চাই। ওকে ডান। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা ডট ব্যবহার করব। তাহলে রাম আসবে, এটাকে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এই যে এই হচ্ছে আমাদের সাংকেতিক পি ডট কিউ। ওকে ডান। এরপর চলে আসো, এই সাংকেতিক বচনের মিথ্যার প্রাধান্য বেশি। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, প্রশ্ন তোমার দিতে পারে যে সংযোগ, জাস্ট দেখো একটাই লাইন পড়লাম শুধুমাত্র, এখনো নিচের দিকে যাইনি, জাস্ট এই লাইনটাই পড়ে তোমাদের দেখো কি কোশ্চেন তৈরি হবে। যে এখানে বলছে কি সংযোগী বচনের প্রাধান্য কম না বেশি, এই টাইপের মতন প্রশ্ন হতে পারে। যেহেতু আর কি প্রশ্নটা খুব সহজ হয়ে গেল, তাও কিন্তু আসতে পারে, এটা বলবো না যে আসবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই সংযোগী বচনের মিথ্যার প্রাধান্য, কি বলছে, মিথ্যার প্রাধান্য বেশি। ওকে, অর্থাৎ দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য, নচিত মিথ্যা হবে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে তোমার যে সংযোগী বচন কখন সত্য হয় বা কখন মিথ্যা হয়, আসবেই কিন্তু প্রশ্ন। এই টাইপের খুব সহজ কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, প্রশ্ন আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি দেখব, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য, নচিত মিথ্যা। এইখানে কিন্তু আমরা একটু টেবিলটা লক্ষ্য করব। দেখো দুটি সংযোগী, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, এই জায়গাটা দেখো ভালো করে, একই সঙ্গে সত্য হলে, এইখানে দেখো দুটি সংযোগী আছে, একই সঙ্গে সত্য হয়েছে, সত্য হয়েছে, তাই না। আর বাকি সব ক্ষেত্রে দেখো মিথ্যা আছে, বাকি সব ক্ষেত্রে মিথ্যা আছে। তাহলে আমরা মনে রাখবো কেমন ভাবে, দুটি সংযোগী, অর্থাৎ সংযোগী বচনের ক্ষেত্রে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা হবে। বাস এটা বলতে যাবে না যে সংযোগী বচনের ক্ষেত্রে টি সত্য, এফ মিথ্যা হলে মিথ্যা, তারপরে হচ্ছে মিথ্যা হলে মিথ্যা, তারপর বলছে কি মিথ্যা, তারপরে সত্য, মিথ্যা, এগুলো উল্টা পুল্টা পড়তে যেও না। সিধা কথা একটাই মাথায় রাখবে, কি দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, বাস, আর কিছু নাই, এইটুকু শুধুমাত্র দেখবে, ঠিক আছে। আবারও বলছি শুধুমাত্র এইটুকু দেখবে, আর কোনো কিছু দেখার দরকার নাই। সংযোগী বচনের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকুই লক্ষ্য করবে, আর কোনো কিছু দেখার দরকার নেই। আশা করি বুঝাতে পেরেছি। এরপর চলে আসবো আমরা নেক্সট বিষয়ে, যে সংযোগী বচন কখন মিথ্যা হয়। এই যে দেখো সংযোগী বচন প্রত্যেকটা কিন্তু কোশ্চেন ধরে ধরে এসে টাইপ কোশ্চেন তোমাদের কিন্তু তৈরি করে দিয়েছি, এবং ভালো করে কিন্তু তোমার খাতায় নোট ডাউন করবে। আরে একবার পড়লেই মনে থাকবে, আর কোনো কিছুই নেই। ওকে, এবার চলে এসো কি বলছি, যে সংযোগী বচন কখন সত্য হয়, রাইট। এই যে কোশ্চেনটা, এটাই হচ্ছে কোশ্চেন তোমার, যে সংযোগী বচন কখন সত্য হয়। সংযোগী বচন দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা, বা শেষ কথা, আর কিছু দরকার নেই।
ওকে, তাহলে কি সংযোগী বচনটি দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সংযোগী বচনটি সত্য হয়, আর কিছু দরকার নেই। এবার চলে আসবো আমরা প্রাকল্পিক বচন, খুব ইম্পর্টেন্ট। সমস্ত কিছু কিন্তু অ্যাসে টাইপ কোশ্চেন, ঠিক আছে, সমস্ত কিছু অ্যাসে টাইপ কোশ্চেন আসবে। এর সঙ্গে কিন্তু উদাহরণ মনে রাখতে হবে, যে ধরে রাখো সংযোগী বচনের সংজ্ঞা দাও এবং তার উদাহরণ দাও বা দৃষ্টান্ত দাও, এই মতন করে। তাহলে এই উদাহরণটাই দিয়ে দিতে পারো, অসুবিধা কোথায় আছে? সংজ্ঞা দিয়ে দিলে, এর সঙ্গে উদাহরণটা দিয়ে দিলে, আর অবশ্যই কিন্তু সাংকেতিক আকারটা বা প্রতীক কিন্তু অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। এরপরে চলে এসো সংযোগী বচন, আচ্ছা ওটা হয়ে গেছে। এরপর চলে এসো প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি কি আমরা লক্ষ্য করতে পারবো? যে যৌগিক বচনের অন্তর্গত যদি ডট ডট হবে, ঠিক আছে, যদি ডট ডট তবে অবলিক তাহলে। দেখো এখানে আমরা দু টাইপের মতন কথা বলি আমরা, কেন কি বলি? যদি তুমি আসো তাহলে আমি যাব, এই একটা কথা। যদি তুমি এসো তবে আমি যাব, এই যে বললাম না, তাহলে তবে আর তাহলে এই দুটো শব্দই কিন্তু একই ভাব প্রকাশ করে, রাইট? দুটোই কিন্তু একই ভাব প্রকাশ করে, ফলে কিন্তু আমরা অবলিক দিয়ে লিখবো, ঠিক আছে, অবলিক দিবে কিন্তু, অর দিয়ে কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে যে যৌগিক বচনের অন্তর্গত যদি তবে তাহলে এই জাতীয় শব্দের দ্বারা পূর্বগ, ভালো করে শব্দটা দেখবে, পূর্বগ ও অনুগ, পূর্বগ ও অনুগ শর্তাধীনভাবে উল্লেখ থাকে, শব্দটা ভালো করে মাথায় রাখবে, শর্তাধীনভাবে উল্লেখ থাকে তাকে প্রাকল্পিক, শর্তাধীনভাবে উল্লেখ থাকে তাকে প্রাকল্পিক বচন বলে। মানে শর্তের মধ্যে থাকতে হবে, যেমন কি বললাম, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমি তোমাকে ভালোবাসবো, রাইট? এই যে একটা দেখো শর্ত উল্লেখ করে দিচ্ছি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এই দেখো, আগে তোমার প্রতি আমি শর্ত উল্লেখ করছি, যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে সাপোর্ট করব, তোমাকে কল করব, তোমাকে বুঝিয়ে দেবো। এই যে দেখো একটা মানে ই করছি, একটা শর্ত উল্লেখ করছি না, এইটাকেই বলা হয় শর্তাধীনভাবে উল্লেখ থাকবে, এটাকে আমরা প্রাকল্পিক বচন বলবো। তাহলে মূল বিষয়টা তোমরা কি লিখবে, পুরো সংজ্ঞাটাই তোমরা কি লিখবে, যে যৌগিক বচনের অন্তর্গত যদি তবে অবলিক তাহলে এই জাতীয় শব্দের দ্বারা পূর্বক ও অনুজ্ঞ শর্তাধীনভাবে উল্লেখ থাকে তাকে আমরা প্রাকল্পিক বচন বলে বা বলবো, ঠিক আছে, এই মতন করে। এবার চলে আসো আমরা এক্সাম্পল দিব, যেমন কি যদি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে। দেখো না, ওই যে তবে আছে, তো এই যে দেখো যদি আছে এখানে আর এখানে তবে আছে, রাইট? এই যে ইতিপূর্বে আমরা দেখলাম যদি, রাইট, যদি আর এখানে তবে আছে, তাই না, ওই একই কথা। তাহলে এটাই হচ্ছে কি প্রাকল্পিক বচন, তাই না? তাহলে যদি তুমি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে, এটা হচ্ছে পূর্বক আর এটা হচ্ছে অনুগ, রাইট? তাহলে এর জন্য যে আমরা এই ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় হর্ষু অথবা নাল ব্যবহার করে বলে শব্দটাকে, ঠিক আছে। দেখো সামনের দিকে আসছি, তাহলে সাংকেতিক আকার আমরা পি নাল কিউ, ওকে ডান, এই পর্যন্ত। তাহলে এই মতন করে আমাদেরকে বুঝতে হবে। তারপর দেখো এখানে যদি তবে এর পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় এই প্রতীকটা আমাদেরকে ব্যবহার করতে হবে, ওকে। এইবার চলে আসবো সত্য মূল্য বলে আমরা পয়েন্ট করেছি একটা, মানে সত্যের মানে সত্য কখন হয় প্রাকল্পিক বচন, সত্য কখন হয় মিথ্যা কখন হয়, এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু হতে চলেছে, মনোযোগ সহকারে দেখবে। আর মাত্র দুটো রয়েছে, বৈকল্পিক বচন পড়বো, এরপরে কিন্তু আমরা দ্বি প্রাকল্পিকটা পড়বো। দেখো প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পূর্বক সত্য আর অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা, ভালো করে বুঝবে। পূর্বক সত্য অনুগ মিথ্যা, এই যে দেখো পূর্বক সত্য অনুগ মিথ্যা, ভালো করে লক্ষ্য রাখো, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলেই মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। দেখো পূর্বক সত্য অনুগ মিথ্যা, এই জায়গাটা ভালো করে দেখো, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। দেখো তাহলে এর সত্যমূল্য কি রয়েছে, যদি প্রশ্ন দেয় যে প্রাকৃতিক বচন কখন মিথ্যা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার কিন্তু বিগত বছরে এসেছে, যেহেতু তোমাদের এটা সত্যাপেক্ষক সত্য সারণী ওল্ড সিলেবাসে ছিল, ফলেই বলতে পারছি বহুবার কিন্তু প্রশ্ন এসেছে যে প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। তাহলে কি বলবে, পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। তাহলে এই মতন কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, এটুকু প্রথমত মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যাসে টাইপ কোশ্চেন, এখান থেকে হতে পারে, ডান। ওকে নেক্সট চলে এসো। তাহলে এখান থেকে আমরা দেখলাম, এবার চলে এসো প্রশ্ন হচ্ছে যে প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। প্রাকল্পিক বচন ইতিপূর্বে আমরা দেখলাম যে প্রাকল্পিক বচন কখন সত্য হয়, এখন প্রশ্ন হচ্ছে কি যে প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, রাইট? বুঝার বিষয় আছে, মুখস্থ করার নয়, এই হচ্ছে ফিলোসফি, বুঝার বিষয় আছে, মুখস্থ করার নয়, দিস ইজ ফিলোসফি, ওকে, লজিকের বই রয়েছে এটা, লজিক বুঝতে হবে, মুখস্থ করলে হবে না। কি রয়েছে, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই হ্যাঁ মিথ্যা হয় যখন প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়। এক মিনিট দাঁড়া, পূর্বক সত্য অনুগ মিথ্যা হয়, আরে ভুল লিখেছে মনে হয়, এক মিনিট দাঁড়াও তো,
পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা। হ্যাঁ, কখন মিথ্যা হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, আমি লক্ষ্য করি কখন মিথ্যা হয়, প্রশ্নটা বুঝিনি। কখন মিথ্যা হয় ঠিক বলেছে, হ্যাঁ ঠিক লেখানো হয়েছে। প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন পূর্বক সত্য অনুগ মিথ্যা, ঠিক আছে। এরপর চলে এসো, প্রাকল্পিক বচন পূর্বক সত্য আর অনুগ মিথ্যা হলে সেই প্রাকল্পিক বচনের সত্য মূল্য কি হবে? খুব সুন্দর, একই করা, মানে ঘুরিয়ে পিছিয়ে আসা হয়েছে। এই ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন কিন্তু ওল্ড সিলেবাসে আসতো এই মতন করে, ফলে কিন্তু আমি এরকম ভাবে ক্লাসে লিখেছি, তখন কিন্তু মিথ্যা হবে, ওই একই কথা বলছে। এরপর চলে আসবো আমরা বৈকল্পিক বচনের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের, বৈকল্পিক বচন কাকে বলে? 1 নম্বর প্রশ্ন হতে পারে, তার সঙ্গে বৈকল্পিক বচন একটি দৃষ্টান্ত দাও, এই মতন করে। তাহলে আমরা কি কি দেখতে পাবো এখানে? যে যৌগিক বচনের অন্তর্গত, লক্ষ্য করো ভালো করে, যে যৌগিক বচনের অন্তর্গত হয় অথবা, দেখো ডট ডট দেওয়া আছে, হয় অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে, দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে, তাকে বৈকল্পিক বচন বলে। আবার বলছি, যে যৌগিক বচনের অন্তর্গত হয় অথবা, হয় এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে না, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে করতে বারণ করেছিলাম, যাই বাই মিস্টেক করেছে, তাও লিখেছে। যে যৌগিক বচনের অন্তর্গত হয় অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প, শব্দটা ভালো করে দেখবে, দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে, তাকে আমরা বৈকল্পিক বচন বলবো। যেমন কি, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। আর এর জন্য যে হয়, হয় আর এই যে হয় আছে, হয় আর অথবা, এর জন্য যে আমরা প্রতীক ব্যবহার করব সেটাকে আমরা ভেল বলবো, এই যে এই মতন করে ভেল হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বৈকল্পিক বচন। এবার চলে আসবো সাংকেতিকের উপর, আমরা অবশ্যই দেখলাম। এরপর দেখো সত্যমূল্যের বিষয়টা কি রয়েছে। বৈকল্পিক বচনের সত্যর প্রাধান্য বেশি, অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে তবেই মিথ্যা, নচিত সত্য হবে। আবারও বুঝো যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বিকল্প, এটার সংযোগী নয়, বা দুটি বিকল্প বলতে হবে বৈকল্পিক বচনের ক্ষেত্রে। দুটি বিকল্প, এই একটা বিকল্প, এই একটা বিকল্প, দুটি বিকল্প একই সঙ্গে যদি মিথ্যা হয় তবে মিথ্যা হবে, নচেত সত্য হবে। দেখো সমস্ত কিছু সত্য আছে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা আছে, ফলেই মিথ্যা, বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য আছে। হয় অথবা এর পরিবর্তে প্রতীক চিহ্ন যে ব্যবহার করা হয়, এটা আমরা ভেল হিসাবে বা এই প্রতীকটি আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, প্রশ্ন হচ্ছে আর কি, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, এটা প্রশ্ন হচ্ছে। তাহলে তোমরা কি বলবে, সিরিয়াসলি ভাবে উত্তর কি দিবে? দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য, আর কিছু লাগবে না। এরপর চলে আসবো আমরা দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে। দ্বিপ্রাকল্পিক বা সমমান বচন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দ্বিপ্রাকল্পিকটা শব্দটা ছেড়ে যদি বলে যে সমমান বচন কাকে বলে, তখন তোমরা কপালে হাত দিবে, আরে সমমান বচন তো পড়ায়নি স্যার, বা দেয়নি আর কোনো কিছু, না এমনটা নয়, ওর সিমিলার ওয়ার্ড রয়েছে, সিমিলার শব্দগুলো মনে রাখতে হবে, ওকে। তারপর দেখো দ্বিপ্রাকল্পিক, যে সকল যৌগিক বাক্যে যদি এবং কেবল যদি, এই শব্দটা যদি এবং কেবল যদি, খুব ইম্পর্টেন্ট, যদি এবং কেবল যদি এই জাতীয় শব্দের দ্বারা দুটি অংশ যুক্ত থাকে, দুটি অংশ যুক্ত থাকে, তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে, তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে। যে সকল যৌগিক বাক্যে যদি এবং কেবল যদি এই জাতীয় শব্দের দ্বারা দুটি অংশ যুক্ত থাকে, তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। যেমন কি রয়েছে, আমি মেলায় যাব যদি এবং কেবল যদি মা টাকা দেয়, ভালো করে বুঝবে, এই যে যদি এবং কেবল যদি, এটাকে বলা হয় ট্রিপল বার, এই যে এটাকে বলা হয় ট্রিপল বার, তিনটা বার রয়েছে না, ট্রিপল বার, ট্রিপল মানে তৃতীয় বা তিনটা, এই মতন বলি না আমরা, ট্রিপল ইংরেজিতে বলা হয় ট্রিপল, ঠিক আছে, মানে তিনটা, 000 বলি না, 000, ওই একটা বিষয়, ঠিক আছে, ট্রিপল বার এটাকে, ওকে ডান। তাহলে আমি মেলায় যাব যদি এবং কেবল যদি মা টাকা দেয়, এই হচ্ছে কথা। সাংকেতিক এই আকারটা বাস এই মতন করে ব্যবহার করতে হবে। সত্যমূল্যটা দেখে নাও। সমান বচনের ক্ষেত্রে বা দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে দুটি অংশ একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হলে তবেই সমমান বচনটি সত্য হবে। ভালো করে বুঝো, দুটি সংযোগ একই সঙ্গে যদি সত্য হয় অথবা একই সঙ্গে যদি মিথ্যা হয়, তবেই কিন্তু সত্য হবে। তার মানে কি, দুটি একই সঙ্গে সত্য হতে হবে অথবা দুটি একই সঙ্গে মিথ্যা হতে হবে, তবেই কিন্তু সত্য হবে, নচেত কিন্তু মিথ্যা হবে, বা সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়, আর নেই, তাই তো, ইয়েস।
তাহলে প্রশ্ন বলে দিলাম। তাহলে এবার প্রশ্ন হতে পারে দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়, এই টাইপের মতন প্রশ্ন হলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এইখানে দেখে দেখেই কিন্তু তোমরা বানিয়ে লিখে আসতে পারো। ঠিক আছে, এই হয়ে গেছে কথা, এই হয়ে গেল আমাদের সমান বচন পর্যন্ত ডান। ঠিক আছে, এরপরে যে বিষয়গুলো তোমাদের লক্ষ্য করতে হবে সেগুলো তোমাদের বিভিন্ন প্রতীকের দ্বারা কিন্তু তোমাদের চিহ্নিত করতে দিবে বা প্রশ্ন হতে পারে। ধরে রাখো এ কল ডট ভেল কল এই মতন করে ধরে রাখো। ঠিক আছে, কথার কথা তোমাদেরকে একটা দিচ্ছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, টেস্ট পেপার এইটাকে বের করছি, তোমাদের একটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি। ঠিক আছে, সত্যাপেক্ষক থেকে একটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য করতে দিচ্ছি, এটা জাস্ট আমাকে কমেন্ট সেকশনে তোমরা এটা প্র্যাকটিস করে দিও। ঠিক আছে, লিখছি, 1 মিনিট দাঁড়াও, এইখানে লিখছি, পুরো ক্লিয়ার আছে, এখানে লিখছি, ভালো করে লিখে নাও, খাতার মধ্যে লেখো, প্র্যাকটিস করো। এটা জাস্ট এই মতন করে তোমাদের প্রশ্ন হতে পারে, ছোট্ট করেই দিচ্ছি, ধরে রাখো এ ইকুয়াল টু সত্য মানে টি, ঠিক আছে, আর বি ইকুয়াল টু মিথ্যা, এটুকু বোঝা গেছে। তার মানে এ যেখানে হবে কি হবে সেখানে সত্য, বি যেখানে হবে ওটা কি মিথ্যা হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটা কিন্তু ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, মানে এ মানে টি ধরবো আমরা, আর বি মানে এফ ধরবো। ঠিক আছে, এবার তাহলে কোশ্চেনটাতে আসছি। ওকে, 1 নম্বর কোশ্চেন আসছে কি, ব্র্যাকেটের মধ্যে এ নাল কল এ ব্র্যাকেট, ওহ সরি কেমন কেমন হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি কি বলতো, মানে পেন ড্রাইভটা নেই, পেন ড্রাইভ আমার কলকাতায় আছে, আমি বর্তমানে অন্য জায়গাতে আছি। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে লিখছি ছোটো ছোটো করে একটু, ইয়ে কল ইয়ে হর্ষু কল ইয়ে ব্র্যাকেট ক্লোজ, এটা ব্র্যাকেটের মধ্যে, তারপরে এখানে ডট কল বি, এবার চলে আসবো আমাদের থার্ড ব্র্যাকেট এটা। ঠিক আছে, সরি সেকেন্ড ব্র্যাকেট বলে এটাকে, সেকেন্ড ব্র্যাকেট, এরপর থাকবে আমাদের ভি আবার কল তারপরে এ, বাস এটার সত্যতা প্রমাণ করবে। এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন, আর এই মতন কিন্তু তোমাদের সত্যতা প্রমাণ করতে দিবে। মিনিমাম 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু থাকবেই এরকম, কিন্তু দেখবে এই মতন করে সত্যতা প্রমাণ করতে দিবে। ইতিপূর্বে যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম সংযোগী বচনের, সম্পূর্ণ ওর উপর বেস করে কিন্তু তোমার এর আনসারটা করতে পারবে। আবার বলছি, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এ হর্ষু কল এ, এখানে ডট, ঠিক আছে, মানে তোমার ওই সংযোগী বচন, রাইট, তারপরে কল বি ভি কল এ, বাস এটার সত্য মূল্য তোমরা নির্ণয় করে কমেন্ট সেকশনে উত্তর দিবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।